ভাইজান, তিলোত্তমার দোষীরা এখনো সাজা পেল না। এরই মধ্যেই কলকাতায় আবার ল কলেজের ছাত্রী ধর্ষিত হলো। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই বিষয়ে বলার কিছু নেই, এটা সব থেকে বড় আক্ষেপের বিষয়। বাংলার দিদি যখন বাংলায় রাজপ্রাসাদে বসার জন্য তিনি বলেছিলেন বাংলা নিজের দিদিকে চায়, অর্থাৎ বাংলা নিজের মেয়েকে চায়, মেয়েদের সুরক্ষা দেবেন তিনি আজকে নিজে মুখ্যমন্ত্রী মেয়ে হওয়ার পরেও তিলোত্তমা আজকে 1 বছরের অধিক হয়ে গেল তার ধর্ষণের কাণ্ডে এখনও তারা সাজা পেল না। তারপরে একের পর এক, নতুন করে শুধু নয়, একের পর এক ধর্ষণকাণ্ড চলেই চলেছে। এবং ধর্ষণের পরে যারা ধর্ষণ করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে গ্রেপ্তার করছে না, বরঞ্চ তাদেরকে রাজনৈতিক আশ্রয় দিয়ে তাদেরকে বাঁচিয়ে দিচ্ছে এবং এর জন্য যারা ন্যায়ের বিচারের পক্ষে রাস্তায় নামছে তাদেরকে গ্রেপ্তার করছে। এর প্রত্যক্ষ কারণ হচ্ছে নতুন করে যে আমাদের ল কলেজের ছাত্রী ধর্ষণ হলো, তার ধর্ষণের পরে যখন সেটা নিয়ে আপনার বিভিন্ন সংগঠনগুলো রাস্তায় নামলো তাদের ন্যায় বিচার দেয় তার বোনের জন্য, তখন তাদেরকে গ্রেপ্তার করলো, জেলে রাখলো, তাদেরকে পরে জামিনে মুক্তি হতে হলো। এবং আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের যে আপনার ছাত্র সংগঠন, আমাদের স্টুডেন্ট ফান্ড, তাদের 11 জনকে রাত 2টোর সময় গ্রেপ্তার করলো এবং রাত্রে ছেড়ে দিল। এটা হচ্ছে বাংলা প্রশাসন। বাংলার প্রশাসন বর্তমান দিদিমণির চটি চারটে এমন একটা জায়গায় চলে গেছে, জীব মোটা হয়ে গেছে। এরা কোনটা দোষী কোনটা নির্দোষ এটা বুঝতে পারছে না। অর্থাৎ আপনার রাজা যেমন হবে প্রজা তেমন হবে। আমাদের যে রানী আছে কিন্তু হিটলার রানীর মতো ব্যবহার করছে না, সুতরাং তার রাজ্যে এমন চলবে, স্বাভাবিক বিষয়টা, কিন্তু দুঃখের বিষয়। কসবার এই কাণ্ডে দেখা যাচ্ছে টিএমসিপির ছাত্র নেতা জড়িত এবং আইএসএফের স্টুডেন্ট ফ্রন্ট প্রতিবাদ করায় গভীর রাত্রে অ্যারেস্ট এবং গভীর রাত্রে ছেড়ে দেওয়া হলো। এটা কি রাজ্যের সঙ্গত কারণ বলে মনে করছেন? দেখুন, এ রাজ্যের সত্যি কথা বললে আপনার গ্রেপ্তার হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে গেলে আপনার মার খেতে হবে। এটাই হচ্ছে এই রাজ্যের ট্রেন চলছে। অর্থাৎ দিদিমণি চাচ্ছে হিটলার রাজার মতো, হিটলার রানীর মতো তিনি এই রাজ্যে টিকে থাকার জন্য, যে 26-এ ভোটের দামা বেজে গেছে। কিন্তু এইটুকু বলবো, আপনার যতই চটি চালুন, যত যাই করুন, আপনাদের বুকের উপরে স্টার থাকে, আপনাদের কাঁধে স্টার থাকে, আপনার মাথার উপরে অশোক স্তম্ভ থাকে। সুতরাং ওইটুকু সম্মান আমরা করি, আপনাদের দেশের সম্মান করি। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি আজকে রাজ্য সরকারের দালালি করতে করতে এমন কোথায় পৌঁছাবেন না যে আগামীতে আপনাদের সমস্যা হয়। দিদির মতো কিন্তু আমরা বলবো না যে বদলা নয় বদল চাই, আমরা কিন্তু বলবো বদলা চাই। অর্থাৎ আজকে যদি আপনার ভুল করেন, কালকে কিন্তু আইনের মাধ্যমে আপনারা বদলা আমরা নেবই। টিএমসির বড় বড় নেতারা দাবি করছে আমাদের দলের কেউ নয়, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিংবা নিউজে দেখা যাচ্ছে ফিরহাদ হাকিমের সঙ্গে ছবি কিংবা আরও অন্যান্য বড় বড় নেতা নেত্রীদের সঙ্গে ওই টিএমসিপি নেতার ছবি দেখা যাচ্ছে। কি বলবেন, দ্বিচারিতা নয় এটা? হ্যাঁ, মিথ্যে কথা বলে তো লাভ হবে না। তিনি তো এক্স জিএস ছিলেন এবং সেই জিএস থাকার সুবাদে তিনি এখন সেখানে অস্থায়ী কর্মী এবং তিনি বর্তমানে কে জিএস হবে, কি কোন পদে যাবে সেটা ঠিক করেন তিনি। এখন তো লাফিয়ে লাভ হবে না। এখন চোর ধরা পড়েছে, চোর বলছে আমার না, এটা হচ্ছে বর্তমান সমস্যা। কিন্তু কজনকে ছাড়বেন? আরে আপনার দলে যে কুণাল ঘোষ, সে তো একটা চোর, পুরো দলটা তো চোর এবং জোচ্চোর দিয়ে ভরা। কাকে আপনি ঠেলবেন? ঠেলে লাভ হবে না। তামান্না হত্যায় টিএমসির বিধায়ক দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল। হুমায়ুন কবির গিয়েছিল, তামান্নার মায়ের হাতে টাকা গুঁজে দেওয়ার চেষ্টা হয়েছিল, টাকা ফেরত দিয়েছে তামান্নার মা। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এরা চরিত্র হয়ে দাঁড়িয়েছে। যেখানেই অন্যায় করবে সেই অন্যায় ঢাকার জন্য হয় টাকা দিয়ে দাও, নাহলে তাকে মেরে দাও। সেখানে অন্যায় ঢেকতে গেলে মারতে তো পারবে না। একটা মেয়েকে তো মেরেছে, 11 বছর বাচ্চার বুকে আপনার বোম ছুড়ে তাকে হত্যা করার পরে তাকে কেনার জন্য তার মাকে কিনতে গিয়ে কি করলো, তার হাতে টাকা দিয়ে দিল। এবং তিনি একটা আইপিএস অফিসার। আমি ভাবতাম তিনি শিক্ষিত ব্যক্তি, তিনি হয়তো খাতা কলমে শিক্ষিত, কিন্তু জ্ঞানের দিক দিয়ে অশিক্ষিত থেকে অধম। যতই আপনি টাকা দিয়ে কিনতে চান, কিনতে পারবেন না। তামান্নার মা, তিনি দেখিয়ে দিয়েছেন তার মায়ের সত্তা কাকে বলে। সন্তানের বিচার চেয়েছেন, তিনি টাকা নেননি, মুখের উপরে ছুঁড়ে ফেলে দিয়েছেন। নওশাদ সিদ্দিকী তামান্নার মায়ের সঙ্গে দেখা করেছেন, নওশাদের পিছনে হাজার হাজার মানুষের ঢল। কি বলবেন এই বিষয়ে? দেখুন, নওশাদ ভাই একটা প্রাণ, তার কথাবার্তা সমস্ত চালচলন এ টু জেড আপনি ভাবতে পারবেন না বর্তমান সমাজ কি চাচ্ছে। সেটা যদি কি চাচ্ছে অ্যাকচুয়ালি সমাজ, নওশাদ ভাইকে দেখলে বোঝা যাবে। আপনি ভুলে যাবেন না, নওশাদ ভাই ওখানে একটা বক্তব্য রেখেছেন যে বাচ্চাদের শিক্ষা দান করুন, যদি মনে হয় রোজা রাখুন তবে শিক্ষা দান করুন, অর্থাৎ তার গোলামি করবেন না। এটা হচ্ছে নওশাদ ভাইয়ের শিক্ষা। 26-এ ভোট, এখন সব জায়গায় দেখা যাচ্ছে টিএমসি ছেড়ে আইএসএফে যোগদান করার একটা হিড়িক পড়ে গেছে। 26-এ তাহলে কি নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছে? দেখুন, হাড্ডাহাড্ডির বলে কিছুই নেই। যদি কিনা ভোট হতে দেয়, আপনার তোলাবাজি না করে, গুমডামু না করে, সাধারণ মানুষকে তার সদিচ্ছায় ভোট দিতে দেয়, কোনো হাড্ডাহাড্ডির গল্প নেই, পুরোপুরি উড়ে যাবে। আর যদি ভোট না দিতে হাড্ডাহাড্ডি হবে, আপনি যেটা আমাকে ইট মারেন, আমি তো একটু আপনাকে পাঠতে ছুড়বই, এটা স্বাভাবিক। আজ থেকে 4 দিন আগে হাড়োয়ায় এক জনসভায় দেখা যাচ্ছে 200 জন কর্মী
যেখানে টিএমসি থেকে আইএসএফে জয়েন করেছে। এটা হচ্ছে দেগঙ্গার খবর। অপর দিকে দেখা যাচ্ছে বিধানসভায় টিএমসির এক বড় নেতার বড় দাদা টিএমসি ছেড়ে আইএসএফে যোগদান করেছেন। কি বলবেন এই বিষয়ে? তার যোগদানটা খুব ভালো ছিল না ভাঙড়ে। তিনি আজকে দলে ফিরেও গেছেন, তাকে স্বাগতম জানাচ্ছি তার দলে ফিরে যাওয়ার জন্য। কারণ আইএসএফে সবাই থাকতে পারে না। আইএসএফ দলটা হচ্ছে একটি শৃঙ্খলাবদ্ধ দল। তিনি মারপিট করে করে বড় হচ্ছেন, হঠাৎ করে ভালো জায়গায় এসেছিলেন, কিন্তু তিনি থাকতে পারেন না। বলে না কুকুরের পেটে ঘিস হয় না, কুকুরের পেটে কি আর ঘিস হয়? এটা বুঝতে হবে। যতই বলি ভাইজানের হাতে হাত দিলে ভালো হয়ে যাবে, হবে না, কুকুরের পেটে ঘিস হবে না। কিন্তু কেন্দ্রীয় কমিটিতে গিয়ে পুরপুরায় গিয়ে যেখানে আইএসএফে জয়েন করলো, 48 ঘন্টা হতে না হতে আবার দল পরিবর্তন। কি বলবেন এই বিষয়ে? যাদের নীতি ঠিক নেই তারা এই দলে থাকতে পারবে না। আপনি ওখানে খেয়ে খেয়ে মানুষ হয়েছেন, এখানে যে খাইতে চাইলে হবে না। সুতরাং দুদিনে বুঝে গেছে এই খাওয়ার রাজনীতি আইএসএফ করে না। আইএসএফ রাজনীতি করে সমাজ পরিবর্তনের রাজনীতি, আইএসএফ রাজনীতি করে শিক্ষার রাজনীতি, আইএসএফ রাজনীতি করে মানুষ পরিবর্তনের রাজনীতি। সুতরাং হবে না। রক্ত কখনো বেইমানি করে না, এটা হলো তার প্রমাণ। গত 48 ঘন্টায় ভাঙড়ের মতন জায়গায় দলে দলে লোকে, জনসাধারণ টিএমসি থেকে আইএসএফে জয়েন করছেন, তাদেরকে কি বলবেন? স্বাগতম জানাচ্ছি। তারা চাচ্ছে, তারা বুঝতে পারছে বাংলা জুড়ে কি চলছে। একের পর এক ধর্ষণ কাণ্ড বেড়ে চলেছে, ছোট ছোট বাচ্চাদের খুন কাণ্ড বেড়ে চলেছে। আজকে বাংলার সাধারণ শিক্ষিত মানুষের চাকরি নেই, বেকার হয়ে পড়েছে, ব্যবসা বাণিজ্য নেই, মানুষ খেতে পাচ্ছে না। সুতরাং তারা বুঝতে পারছে সরকার পরিবর্তন টাইম এসে গেছে। গতকালকে স্টুডেন্ট ফ্রন্টসের একটা সাংবাদিক সম্মেলন হলো, সেখানে যা কাগজপত্র দেখালেন, দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের অনেক যে স্কুল আছে, যেসব স্কুলে ছাত্র নেই, অথচ 5টা-6টা করে শিক্ষক। এবং এমতো অবস্থায় রাজ্যের কিছু দ্বিচারিতার জন্যে, ঘুষ খাওয়ার জন্যে রাস্তায় নেমে আন্দোলন করছে চাকরিহারা প্রার্থীরা। কি বলবেন এই বিষয়ে? দেখুন, যারা প্রকৃত চোর তাদেরকে ধরতে পারলো না, সকলকে চোর বানিয়ে দিল রাজ্য সরকার। আজকে যদি কত হাজার চুরি করে চাকরি পেয়েছে তাদেরকে খুঁজে বার করতে পারতো, তাহলে সকলের চাকরি যেত না। আজকে মেধাভিত্তিকভাবে তো ঘোষণা করা হয়নি, সকলকে চাকরি বাতিল হয়ে গেল। আপনি যে স্কুল বাতিলের কথা বলছেন না, বন্ধের কথা, সমস্ত বাংলার কথা বলছেন, রাজ্যের কথা বলছেন, আপনি দেগঙ্গায় বসে আছেন। আমাদের দেগঙ্গায় 74টি স্কুল বন্ধ হয়ে গেছে একটা ব্লকের মধ্যে। দেগঙ্গা বিডিওসি আন্ডার 74টি স্কুল বন্ধ হয়ে গেছে। আর আপনি বলছেন শিক্ষক, আমার রামনাথপুরে আছে তো আপার প্রাইমারি স্কুল, সেখানে মাত্র ছাত্র 3 থেকে 4 জন আসে, কোনোদিন একজনও আসে না, 3টে শিক্ষিকা এসে বসে থাকেন। এটা হচ্ছে বর্তমান শিক্ষার ব্যবস্থা। আমরা অনেকবার জানিয়েছি, কোনোভাবে কোনো সুরা হচ্ছে না। আমরা চাচ্ছি স্কুলের শিক্ষকদের কোনো অন্য জায়গায় নিয়ে যাক। কার্তিকপুর স্কুল ফাঁকা পড়ে আছে, শিক্ষক নেই সেখানে। আরডিএল স্কুল ফাঁকা পড়ে আছে, শিক্ষক নেই, সেখানে নিয়ে যাক। কিন্তু সেখানে নিয়ে যাবে না। এটা হলো বাংলার শিক্ষা। কারণ কি, সরকারি শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করতে পারলেই তো পুঁজিবাদীতে বাড়বে। সর্বশেষ প্রশ্ন, কাসেম সিদ্দিকী টিএমসিতে জয়েন করেছেন এবং নওশাদের বিরুদ্ধে এগেনস্ট প্রার্থী হিসেবে দাঁড় করাতেও পারে হয়তো। নতুবা দেখা যাচ্ছে আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকীর এগেনস্টে ফুরফুরার থেকে আবার একজনকে রাজ্য সম্পাদক করলেন। রাজ্য সম্পাদক কি খুঁটি হিসেবে ব্যবহার করবেন, না রাজ্য সম্পাদকের দায়িত্ব দিয়েই তাকে সেই কাজে ব্যবহার করবেন মুখ্যমন্ত্রী? কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমাদের বুথ লেভেলে যারা রাজনীতি করে তাদের থেকেও ভাইজানের জ্ঞান কম। তিনি পীরের আওলাদ, তার শ্রদ্ধা জানায়, কিন্তু রাজনৈতিক জ্ঞান তার কম। এবং এই দলের কতজন সাধারণ সম্পাদক আছে সেটা আমার জানা নেই। 9 থেকে 10 জন যত সম্ভব আমার ধারণা। দ্বিতীয় কথা, তিনি যদি রাজনীতি ময়দানে এসেছেন, দাঁড়াক না ভাঙড়, আমরা চাচ্ছি তো দাঁড়াক। তিনি ভাঙড়ের মানুষ বুঝে গেছে এবং বাংলার মানুষ বুঝে গেছে, রক্ত এক হতে পারে কিন্তু মানুষের মেন্টালিটি এক হয় না। রক্ত এক হতে পারে, মানুষের জ্ঞান এক হয় না। রক্ত এক হতে পারে কিন্তু মানুষের মানুষত্ব এক হয় না। সেটা কাসেম ভাইজান প্রমাণ দেখিয়ে দিয়েছে। এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, বিশেষ করে আইএসএফ এর পক্ষে কথা বলার জন্য তোয়া সিদ্দিকীকে গালিগালাজ করা হচ্ছে যে আইএসএফ এর দালাল। সত্যি কি আইএসএফ এর জয়েন করতে পারে তোয়া সিদ্দিকী? কি বলবেন? দেখুন, কে কোন দলে জয়েন করছে তার ব্যক্তিগত বিষয় এক। দ্বিতীয় কথা, তিনি অনেকদিন পরে সত্যি কথা বলছেন, ভালো লাগছে। তিনি আলাদা দেশে ভাইয়ের পাশে দাঁড়িয়েছেন। প্রথম কথা, তিনি কোন দলে যাবে না যাবে সেটা পরে কথা। সত্যি কথা বলাটা ভালো, তিনি সত্যি কথা বলছেন, ভালো জিনিস তো। কিন্তু তিনি সত্যি কথা বলতে বাধ্য হচ্ছেন, কারণ তার পকেট গরম হচ্ছে না। তার পকেটটা কেটে নিয়ে কাশ্মীরের পকেটে লাগিয়ে দেওয়া হচ্ছে। তার পকেট ঠান্ডা পড়ে গেছে, ওই জন্য হালকা গরম করছে। পকেট ঠান্ডা গেলে আবার চুপ হয়ে যাবে। থ্যাংক ইউ।